উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী নওগাঁয় অংশ নেবেন জনসভায়। নিজ নির্বাচনী এলাকা বগুড়ার ৭ আসনে করবেন গণসংযোগ। ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। জীবিকার তাগিদে পাহাড়ে গেলেই অস্ত্রের মুখে অপহরণ। টেকনাফে জিমনি গ্রামবাসী প্রশাসনকে জানালেই মুক্তিপণ বাড়িয়ে দেয় হত্যার হুমকিও। এখনও হদিস নেই ৬ কৃষকের। এবং গ্রাহকের অজান্তেই মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। আঙ্গুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেরসিন। দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিএনপি। জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। পরে নওগাঁ ও বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী এলাকা বগুড়ার ৭ আসনে গণসংযোগ করবেন তিনি। যাবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। চেয়ারপারসন তারেক রহমান রাজশাহী মাঠে আসছেন, আমরা খুব আগ্রহীত, উৎফুল্লিত। আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর ৬টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আজকে তারেক রহমান। আর কিছুক্ষণ পরে হয়তো সেই প্রতীক্ষার প্রহর নেতাকর্মীদের শেষ হচ্ছে। আপনারা জানেন যে সকাল থেকেই নেতাকর্মীরা রাজশাহী যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ রয়েছে সেখানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বিএনপির নেতাকর্মীরা বেশ কয়েকদিন ধরে ব্যাপক উজ্জীবিত, কারণ তাদের দলের প্রধানের তারা বক্তব্য শুনবেন, সামনে থেকে দেখবেন। দেশবাসীর উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গত কয়েকদিন ধরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীবাসী কিন্তু ব্যাপক আনন্দিত। বিশেষ করে বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন যাতে এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সেই জন্য কিন্তু তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন। আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই স্টেজে পেছনে একটি স্টেজ, সেই স্টেজে বক্তব্য রাখবেন। ঠিক সামনে এই আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি দর্শক সারি। এই দর্শক সারি পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে বলে তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি এবং নাটোরের যে ১৩টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের যারা ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন, ধানের শীষ ভোট চাইবেন। এবং আপনারা এখন আপনাদের সেই মঞ্চটি দেখানোর চেষ্টা করছি, যে এই মঞ্চ দাঁড়িয়ে তারেক রহমান আজ দুপুর ২টার পরপরই কিন্তু এই মঞ্চে উপস্থিত হয়ে এখানে কিন্তু নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। এর আগে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে তিনি ১২টা ৪৫ সেখানে নামবেন এবং তাকে বহনকারী বিশেষ বাস থেকে এই শাহ মখদুম যে মাজার রয়েছে সেই মাজারের এখানে তিনি আসবেন। পরে শাহ মখদুমের মাজারও জিয়ারত করা শেষে দুপুর ২টার দিকে এই জনসভা স্থলে তিনি উপস্থিত হবেন। এবং এই জন্য অনেকে কিন্তু সামনে দাঁড়ানোর জন্য, বিশেষ করে এই সামনে দাঁড়ানোর জন্য আমরা সকাল ৬টার পর থেকে দেখেছি সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মীরা তারা এখানে
সমবেত হয়েছেন। অনেকে কিন্তু তাদের কাছ থেকে রাজশাহীবাসীর উন্নয়নে বিভিন্ন বার্তা আসবে, নির্বাচনকে কেন্দ্র করে নানা বার্তা আসবে এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি নানা বার্তা দিবেন, সেগুলো শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আপনারা দেখছেন, আমরা কিছুক্ষণ পরপরই দেখছি এই যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু স্লোগানে এই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ তারা কিন্তু প্রকম্পিত করছেন। এরই মাঝে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ঘটনা, এখানে কিন্তু বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু তিনি কিন্তু পরিদর্শন করে গেছেন। তারা আরো কিছুক্ষণ পরে এখানে আসবেন নেতাকর্মী সহ। আপনারা জানেন যে এই আজকের এই সভা রাজশাহী জাতীয়তাবাদী দল মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান, পাশাপাশি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশিদ এবং সঞ্চালনায় থাকবেন মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। সব মিলিয়ে আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এমনটাই প্রত্যাশা সবার। এই ছিল আমার কাছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারের খবর জানাতে এই মুহূর্তে খুলনায় সহকর্মী তানজিম আহমেদ এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। খুলনা ৬টি আসনে যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, প্রার্থীদের এবং কর্মী সমর্থকদের প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে নগর থেকে গ্রামে। এর অংশ হিসেবে কিন্তু খুলনা ২ আসনে বিএনপি যিনি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তার কর্মী সমর্থকরা এই মুহূর্তে নগরীর যে মিস্ত্রিপাড়া বাজার রয়েছে সেখানে প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে যিনি প্রার্থী রয়েছেন ইসলাম মঞ্জু, তিনি এসে পৌঁছেছেন এখানে। বিভিন্ন দোকান থেকে শুরু করে স্থানীয় যারা জনসাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে লিফলেট প্রচার এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি তারা আসলে দিচ্ছেন। বলছেন যদি তারা নির্বাচিত হন তাহলে এই নগরের মানুষের সমস্যা সমাধানের জন্য কি কি কাজ তারা করবেন। তারা কর্মীদের কথা শুনছেন এবং তাদেরকে আসলে জানাচ্ছেন যে তাদেরকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন এই নগরকে। আমরা দেখছি লিফলেট নিয়ে হেঁটে আসছেন বিএনপির যিনি খুলনা ২ আসনের মনোনীত প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু এবং তার সাথে কর্মী সমর্থক আসলে যোগ দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, খুলনার যে ২ আসন এখানে ৩ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল জামাত ইসলাম প্রার্থী এবং ইসলাম আন্দোলন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই যে ৩,৩৫,০০০ ভোটারের এই খুলনা ২ আসন, এই আসনে বিভিন্ন সমস্যা রয়েছে আসলে, রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং কর্মসংস্থানের যে অভাব, সেই সমস্যাগুলো সংকটের নিরসনের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তারা ইশতেহার দিয়েছেন। সেখানে তারা বলছেন যে কিভাবে তারা এই নির্বাচিত হলে এই সব সমস্যা সমাধান করবেন। একটু জানতে চাই, নগরীর মিস্ত্রিপাড়া বাজার, এবার এখানে বেশ প্রসিদ্ধ একটি বাজার রয়েছে খুলনা নগরীর। সেখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আসলে মত বিনিময় করছেন এবং এই মত বিনিময় শেষে তারা তাদের যে কর্মসূচি বিভিন্ন ওয়ার্ডে তারা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুরের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। এলাকায় বদরগঞ্জ এটি আসলে রংপুরের ২ আসন। এই বদরগঞ্জ তারাগঞ্জ ২ উপজেলা মিলেই কিন্তু এই আসনটি গঠিত। আমরা বর্তমানে রয়েছি এই আসনে জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু তার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন, উঠান বৈঠক করছেন, গণসংযোগ করছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী নির্বাচনে তিনি জয়লাভ করলে তিনি বা তার দল আসলে এই এলাকার উন্নয়নে আসলে তিনি কি কি করবেন। এবং আমরা কিন্তু দেখছি কিন্তু সারা যে উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু তিনি কিন্তু আসলে কাজ করছেন। এবং আমরা যেটি দেখছি যে
শুধু এই তারাগঞ্জ বা বদরগঞ্জ নয়, রংপুরের 6টি আসনে কিন্তু প্রার্থীরা কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু আসলে জমজমাট, এবং এই মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কিন্তু একেবারে সরগরম হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু আসলে এই যে বদরগঞ্জ প্রপারে বদরগঞ্জ সদরে তার যে প্রচারণা সেটি চালাচ্ছেন, এবং তিনি লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার উন্নয়নে তিনি আসলে যে কাজগুলো করবেন, এই এলাকায় এগিয়ে নেবার ক্ষেত্রে তিনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু তিনি করছেন। এবং তিনি কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী নির্বাচনে জয়লাভের পর এই এলাকার উন্নয়নের যে কাজগুলো করবেন সেটি কিন্তু তিনি বলছেন। তো সব মিলে যদি বলি, রংপুরের 6টি আসনে কিন্তু যে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু একেবারে বলা চলে যে জমজমাট সরগরম হয়ে উঠেছে। তো এই ছিল রংপুর 2 আসন থেকে প্রচারণার সব শেষ। যুক্ত ছিলাম রংপুর এবং খুলনায়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের নিজ কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাজনীতি সহ অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ভূমিকার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা ব্যক্ত করেন উভয় পক্ষ। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জামায়াত নেতা রেজাউল করিমের মরদেহ। সেখানে আছেন সহকর্মী উবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। শেরপুরে ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর সেখানে রয়েছে। আমি আছি ঠিক লাশঘরের সামনেই। এখানে তার স্বজন, তার ভাই এখানে আছেন, পরিবারের সদস্যরা আছেন এই মরদেহ গ্রহণ করার জন্য, এবং পাশাপাশি তার রাজনৈতিক কর্মীরাও এখানে রয়েছেন। তবে আমরা এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছি, এই মরদেহে এখনো সুরতহাল কার্যক্রম সেটি এখনো সম্পন্ন হয়নি। পুলিশ এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর মূলত এখান থেকে মর্গে পাঠানো হবে। মর্গে ময়না তদন্ত শেষে এই মরদেহ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তো এখনো পর্যন্ত যে পরিস্থিতি, যে পুলিশের যে সদস্যরা তারা এখানে এখনো পর্যন্ত আসেননি, যার কারণে এখনো ময়না তদন্তর যে কার্যক্রম সেটি শুরু হয়নি। তারা এখানে পুলিশ এখানে এসে তারা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ময়নাতদন্ত আছে মর্গ সেখানে কিন্তু তারা পাঠাবেন এই মুহূর্তে। তবে পরিবারের সদস্যরা যেটি জানিয়েছেন, তারা এখানে অপেক্ষা করছেন। সেখানে বাড়িতেও, গ্রামের বাড়িতেও লোকজনের উপস্থিতি রয়েছে। সেখানে তারা এখনো জানাজার সময় প্রস্তুত জানাতে পারেননি, কারণ ময়না তদন্ত শেষ হলে মূলত এখান থেকে মরদেহ নেওয়া হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সুরতহাল রিপোর্ট প্রস্তুত হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে, পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি, মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ক্ষমতার হাত বদলে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয় সে প্রশ্ন থেকেই যায়। বিশ্লেষকরা বলছেন, দলগুলো ভোট টানতে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই সেগুলো বাস্তবায়ন হয় না। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ তাদের। সানবির রুপলের রিপোর্ট। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণায় বড় দুই রাজনৈতিক দলের কাণ্ডারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব বক্তব্যে উঠে আসে সামগ্রিক রাষ্ট্র নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলের সংকট উত্তরণের আশ্বাস। এছাড়া আসনভিত্তিক প্রচারণায়ও প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলছুরি ছড়িয়ে পক্ষে টানার চেষ্টা করছেন।
বিশ্লেষকরা বলছেন, জনগণ যখন নতুন এক স্বপ্নের বাংলাদেশের পাটাতনে দাঁড়িয়ে ভোটের জন্য মুখিয়ে আছে, তখন দলগুলোর প্রচারণায় বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি থাকলে আশা জাগিয়ে রাখবে। এক্ষেত্রে মৌলিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্য থাকবে মানুষের কাছে। জনগণের সামনে এই মুহূর্তের সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, জ্বালানি সংকট এবং বেকারত্ব। এই বিষয়গুলো আশা করি যে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্ব দেবে এবং তার একটা রূপরেখা দেবে। বায়বীয় কথা বেশি বলা, বাস্তবসম্মত কথা কম বলা, এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগুলোর বৈশিষ্ট্য। ক্ষমতায় গিয়ে আসলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করে সেটা দ্বারাই আসলে প্রমাণিত হয় যে আসলে কতটুকু কমিটমেন্ট তারা দিছিল, কতটুকু তারা রাখলো। দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটতে দেখা যায় বক্তব্যের মধ্যে। প্রতিশ্রুতি নিয়েও পরস্পরে প্রশ্নবাণে জড়াচ্ছেন। সাধারণ জনগণ দর্শকের ভূমিকায় থেকে হিসাব করছেন। এক্ষেত্রে অতীতের ভুল বা বর্তমান নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি না করে বাস্তবসম্মত দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা ইশতেহারে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। মানুষ জানতে চায় ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে তার ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে, তার কর্মসংস্থান হবে কিনা, তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আশা করি তারা নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহারে এই অতীত কাসন্দি বেশি না ঘাটা হয়। বড় চ্যালেঞ্জ হবে মানে দক্ষ নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। সেটা তারেকই হোক, ডাক্তার শফিকুর রহমানই হোক, যেই হোক, তাদের সৎ ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাজ তারা করবে কিনা। রাজনৈতিক সমীকরণ, সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতার সব হিসেব নিকাশ নির্বাচনের ফলাফল বলে দেবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সর্বজন আকাঙ্ক্ষা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে দলগুলোকে সহনশীলতা দেখানোর পরামর্শ তাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। বিটিআরসি বলছে, আঙ্গুলের ছাপ কারসাজি করে চলছে এই অপকর্ম, যা ঠেকাতে সিম নিবন্ধনে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মোবাইল অপারেটররা বলছে, এখনও গ্রাহকের মুখমণ্ডলের তথ্য সুরক্ষিত আছে, তাই সিম নিবন্ধনে কারসাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এই পদ্ধতি। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাট ও গ্রাহক সেবা কেন্দ্র মিলিয়ে প্রতি মাসে প্রায় 50 লাখ মোবাইল সিম বিক্রি করে অপারেটররা। বিটিআরসির পর্যবেক্ষণ, সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ অবৈধভাবে সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন হচ্ছে। যদিও মোবাইল অপারেটরদের দাবি, আঙুলের ছাপ সংরক্ষণ করে নয়, বরং অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া জনগণের ব্যক্তিগত তথ্য। বলা হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এটা হয় নাই, আবার দেন। কিন্তু ওই অপারেটর যে প্রত্যেকটা এগেইনস্টে একটা করে সিম রেজিস্ট্রি করছে, তো গ্রাহক জানছেন না। এই অবস্থায় সিম নিবন্ধনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আঙুলের ছাপ নির্ভর বায়োমেট্রিকের পাশাপাশি নতুন করে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে থাকা তথ্য মেলানো হয়। আর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যক্তির মুখমণ্ডল বিশ্লেষণের মাধ্যমে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে এনআইডিতে সংরক্ষিত ডেটার সঙ্গে মিলিয়ে কাজ করে। তথ্য মিললে সিম পাবেন গ্রাহক। প্রায় 1 বছর ধরে চলছে এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। এনআইডি প্রজেক্টের সাথেও আমরা আলোচনা করছি। পরে আমরা যদি দেখি এটাকে আমরা টেকনিক্যালি রিলায়েবল করতে পারি, তাহলে আমরা হয়তো এটাও অ্যালাউ করব। অপারেটররা বলছে, ফেস রিকগনিশন চালু করতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছেন তারা। আমাদের মনে করেন একটা ফোন থাকবে, ফোনে তখন আমরা বলবো আপনারা আসেন ফোনের কাছে, আমরাই তার ফেশিয়াল রিকগনিশন করে ডাইরেক্টলি ইলেকশন কমিশনের কাছে যাবে। ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়ে দেবে যে ঠিক আছে, এইভাবেই তখন আমরা সিমটা দিতে পারবো আর কি। আমরা যদি সেটা অ্যাডপ্ট করতে পারি, তাহলে এই যে সিম রিলেটেড যে ক্রাইমের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার সিকিউরিটি এজেন্সিগুলো তখন ভালো করে ট্যাকেল করতে পারবে। বর্তমানে 4 মোবাইল অপারেটরের 18.5 কোটির বেশি সক্রিয় সিম কার্ড রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অপহরণ চক্রের কাছে যেমনি কক্সবাজারের টেকনাফের 3 ইউনিয়নের পাহাড়ি জনপদের কয়েক হাজার গ্রামবাসী জীবিকার তাগিদে পাহাড়ে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে অপহরণ চক্র। আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করলেই মুক্তিপণ বাড়িয়ে দেয়া হয় হত্যার হুমকিও। এদিকে এখনও হদিস মেলেনি সম্প্রতি অপহৃত 6 কৃষকের। মোহাম্মদ ফেরোজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজারের টেকনাফের হোয়াইকং মিনাবাজার পাহাড়ি অঞ্চল 6 কৃষক গিয়েছিল কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে, কিন্তু মঙ্গলবার সকালে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে হদিস নেই তাদের। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে মিনাবাজার কোনাপাড়া এলাকায়। গ্রামবাসীর দাবি, একদিকে নাপ নদীতে আরকান আর্মির ভয়, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে অপহরণকারীদের ভয়। আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে আয়ের উৎস। প্রশাসনকে কি করে জানাবে? ও গরিব লোক, জানালে জানাইসকা, নলে কি মারি ফেলবো, 8 লাখ টাকা দিতে হবে। খেতে করতে পারে না, দানও দিতে পারে না, ওইখানে গেলে লয়ে যায়। টেকনাফ উপজেলার নীলা, বাহারছড়া ও হোয়াইকং ইউনিয়ন, যার পাহাড়ি অঞ্চলগুলো অনেকটাই দুর্গম। আইন শৃঙ্খলার বাহিনীরও যাওয়াটা অনেকটাই দুষ্কর। গ্রামবাসীর দাবি, অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেতে দ্রুত যেন পাহাড়ি অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। আরকান কিয়ার যদি ভিতরে থাকে দেওয়া তাহলে ইনশাল্লাহ শান্ত। শুধু একমাত্র প্রশাসন ছাড়া এখানে দমানো সম্ভব হবে না, এখানে ক্যাম্প হতে হবে। পুলিশ বলছে, অপহরণকারীদের ধরতে এবং অপহৃতদের উদ্ধারে সমন্বয় করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সমন্বিত হয়ে এই খবরের ভিত্তিতে আমরা কিন্তু অপহরণকারীদের ধরতে এবং যারা অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারের আমরা চেষ্টা করছি। স্থানীয়রা জানায়, বছর 2 আগে একই এলাকা থেকে অপহরণ করা হয়েছিল দুজনকে, পরে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছিল তাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে রাজনীতিবিদ সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স কোম্পানি বিষয়টি নিশ্চিত করে জানায়, কলম্বিয়ার কুকুটা শহর থেকে ওকানা যাওয়ার সময় উড্ডয়নের 12 মিনিটের মাথায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কলম্বিয়ায় মার্চের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন ওই অঞ্চলের আইন প্রণেতারা। বিমানটিতে 13 জন যাত্রী ও 2 জন ক্রু ছিলেন, তাদের কেউই বেঁচে নেই। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত না করতে নারাজ ইরান। দেশটিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান, কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। রুবিও বলেন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে আরাকচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বাধ্য করা হয় তবে তেহরান এমনভাবে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁয় অংশ নেবেন জনসভায়। নিজ নির্বাচনী এলাকা বগুড়ার 7 আসনে করবেন গণসংযোগ।
এবং ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি, ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। অর্জিতা, ধন্যবাদ আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।